হ্যালো এভরিওয়ান, প্ল্যাটফর্ম বাংলাদেশের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানবো যে কিভাবে কলয়েড প্রস্তুত করা যায়। মূলত কলয়েড প্রস্তুতির দুটি পদ্ধতি রয়েছে। একটি পদ্ধতি হলো ঘনীভবন বা সংযোজন পদ্ধতি, আরেকটি পদ্ধতি হলো বিকিরণকরণ বা বিস্তরণ পদ্ধতি। তবে আজকে আমরা ঘনীভবন বা সংযোজন পদ্ধতি সম্পর্কে জানবো। তাহলে চলে আসা যাক যে ঘনীভবন পদ্ধতি বা সংযোজন পদ্ধতি কী। ঘনীভবন বা সংযোজন পদ্ধতি হলো যে পদ্ধতিতে এক বা একাধিক সূক্ষ্ম কণিকা একত্রিত হয়ে বা ঘনীভূত হয়ে বা সংযোজিত হয়ে কলয়েডীয় আকারের বৃহৎ কণিকা তৈরি করবে বা উৎপন্ন করবে। সেই পদ্ধতিকে আমি কি বলবো? ঘনীভবন বা সংযোজন পদ্ধতি। তাহলে সংজ্ঞাটা আবার কি? আবার বলি, যে পদ্ধতিতে এক বা একাধিক সূক্ষ্ম কণিকা একত্রিত হয়ে ঘনীভূত হয়ে বা সংযোজিত হয়ে কলয়েডীয় আকারের হতে হবে। যেহেতু আমি কলয়েড প্রস্তুত করব, তাই কলয়েডীয় আকারের বৃহৎ কণিকা উৎপন্ন করবে, সেটাই হচ্ছে ঘনীভবন বা সংযোজন পদ্ধতি। এখন ঘনীভবন বা সংযোজন পদ্ধতির কয়েক ধরনের পদ্ধতি রয়েছে, অনেক ধরনের হতে পারে। যেমন রাসায়নিক পদ্ধতির মাধ্যমে আমি কলয়েড প্রস্তুত করতে পারি, দ্রাবক বিনিময় পদ্ধতি আছে, অতি শীতলীকরণ আছে, তরলের মধ্যে কোনো পদার্থের বাষ্পের প্রবাহিতকরণ পদ্ধতি আছে। এই কয়েকটা পদ্ধতির মাধ্যমে আমরা কি করতে পারি? কলয়েড প্রস্তুত করতে পারি, এবং সবগুলো পদ্ধতি ঘনীভবন এবং বা সংযোজন পদ্ধতির আওতায় পড়ছে। ঠিক আছে, তাহলে এখন প্রথমেই আসি রাসায়নিক পদ্ধতিটা কি। যদি রাসায়নিক বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে যদি আমি কি কলয়েড প্রস্তুত করতে পারি, তাহলে সেই পদ্ধতি হচ্ছে রাসায়নিক পদ্ধতি। যেমন রাসায়নিক বিভিন্ন ধরনের বিক্রিয়ার মাধ্যমে আমরা কি করতে পারি? কলয়েড প্রস্তুত করতে পারি। যেমন এখানে আছে কি বিজারণ পদ্ধতি, জারণ পদ্ধতি, আর্দ্র বিশ্লেষণ এবং দ্বিবিযোজন। তাহলে শুরুতেই আসি বিজারণ পদ্ধতিটা কি। বিজারণ পদ্ধতিতে দেখা যাবে স্টেনাস ক্লোরাইড কি করবে? গোল্ড ক্লোরাইডকে বিজারিত করে গোল্ড সল উৎপন্ন করবে। সল একটা হচ্ছে যে কলয়েড, তো গোল্ড সল এভাবে করে কি হয়? উৎপন্ন হয়। স্টেনাস ক্লোরাইড কি করে? গোল্ড ক্লোরাইডকে বিজারিত করে তোমার কি গোল্ড সল উৎপন্ন করে। ঠিক আছে, এবার আসি জারণ পদ্ধতিতে। জারণ পদ্ধতিতে কি হয়? সালফার ডাই অক্সাইড হাইড্রোজেন সালফাইডকে কি করে? জারিত করে। ঠিক আছে, জারিত করে দুধের ন্যায় সাদা তোমার কি সালফার সল উৎপন্ন করে। ঠিক আছে, এটা ছিল জারণ পদ্ধতি। আর্দ্র বিশ্লেষণ মানে কি? আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া মানে জানি পানির সাথে বিক্রিয়া। তাই কি হবে? এই আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়াতে পানি কি করবে? ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে পানি কি করবে? ফেরিক হাইড্রোক্সাইড সল উৎপন্ন করবে। এটাও একটা কি তোমার, এটা হচ্ছে একটা কি কলয়েড। ঠিক আছে, এরপরে আসো দ্বিবিযোজন বিক্রিয়া মানে কি? দ্বিবিযোজন বিক্রিয়া সম্বন্ধে আমরা আগেই পড়েছি যে বিক্রিয়ায় যে বিক্রিয়ক অণুগুলো বিক্রিয়া করবে, সেই অণুগুলোর যদি মৌলিক পদার্থ বা মৌল পদার্থগুলো বা কণিকাগুলো যদি কি করে? একজন আরেকজনের কি স্থান বিনিময় করে বা স্থান অদল বদল করে, তাহলে সেই ধরনের বিক্রিয়াকে আমি কি বলবো? দ্বিবিযোজন বিক্রিয়া। তো এখানে তোমার কি মার্কিউরিক সায়ানাইড হাইড্রোজেন সালফাইডের সাথে দ্বিবিযোজন বিক্রিয়া করে তোমার কি করে? হাইড্রোজেন সালফাইড নামে একটা কি সল তৈরি করে। ঠিক আছে, তাহলে এইগুলো ছিল হচ্ছে রাসায়নিক পদ্ধতি। এই কয়েকটা বিক্রিয়ার মাধ্যমে আমরা কি করতে পারি? এক বা একাধিক পদার্থ থেকে একত্রিত হয়ে তোমার কি সল তৈরি হচ্ছে। ঠিক আছে, তাই এই রাসায়নিক পদ্ধতি ঘনীভবন বা সংযোজন পদ্ধতির একটি ধরন। ঠিক আছে, তাহলে এরপর চলে আসি আমরা কি দ্রাবক বিনিময় পদ্ধতিতে। তাহলে এরপর আসি যে কিভাবে দ্রাবক বিনিময়ের মাধ্যমে আমি কলয়েড প্রস্তুত করতে পারি। তো এই পদ্ধতির ক্ষেত্রে সাধারণত কিছু কিছু পদার্থ আছে, যে কিছুগুলো আছে যে তোমার দ্রাবক, কোনো দ্রাবকে বেশি দ্রবণীয়, আবার কোনো দ্রাবকে কম দ্রবণীয়। ঠিক আছে, এরকম কিছু পদার্থ আছে। তো যেসব পদার্থগুলা যেসব দ্রাবকে বেশি দ্রবণীয়, সেই দ্রবণে আগে ওকে দ্রবীভূত করে তারপর দ্রবণ তৈরি করতে হবে। দ্রবণ তৈরি করার পর ওখান থেকে কিছু পরিমাণ দ্রবণ নিয়ে যে দ্রাবকে কম দ্রবণীয়, সেই দ্রাবকে গিয়ে কিছু পরিমাণ ফেলতে হবে। ঠিক আছে, কিছু পরিমাণ নিতে হবে। তো সেখানে মিক্স করলে দেখা যাবে যে কি ওই পদার্থটা কলয়েডীয় আকারের ক্ষুদ্র ক্ষুদ্র বা কলয়েডীয় আকারের কি কণা তৈরি করে ফেলতেছে। ঠিক আছে, তাহলে এটা ছিল যে দ্রাবক বিনিময় পদ্ধতি। যেমন এখানে উদাহরণস্বরূপ কি আছে? সালফারকে যদি তুমি বেশি দ্রবণীয় দ্রাবকে কি দ্রবীভূত করো, তাহলে দেখা যাবে যে কি এটা দ্রবণ তৈরি করে ফেলবে, কারণ এটা যেহেতু বেশি দ্রবণীয়। এটার নাম আমি কি দিয়েছি? দ্রাবকটার নাম হচ্ছে অ্যালকোহল, অর্থাৎ সালফার হচ্ছে অ্যালকোহলে বেশি দ্রবণীয়।
তাই কি করব, আমি কি করব, এটা এটা দ্রবণ তৈরি করব। ঠিক আছে, তো ওই যে দ্রবণ তৈরি করে ফেললাম। দ্রবণ তৈরি করার পর পরে এই দ্রবণ থেকে কিছু পরিমাণ আমি এই দ্রাবকে নিব। কোন দ্রাবক? যেটাতে কম দ্রবণীয়। তো সালফার মূলত পানিতে হচ্ছে কম দ্রবণীয়। তো পানিতে ওই দ্রবণটা নেওয়ার পর দেখা যাবে যে কি ক্ষুদ্র ক্ষুদ্র কলয়েড কণা তোমার কি হয়ে যাচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে করে দ্রাবক বিনিময় করে, মানে একটা থেকে দ্রাবক আরেক দ্রাবকে নিয়ে, এক দ্রাবক থেকে আরেক দ্রাবকে নিয়ে বিনিময় করে আমরা কি করতে পারি, কলয়েড তৈরি করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে এখানে দেখা যাবে যে কি ছোট ছোট কলয়েড দানা কি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই ছিল তোমার কি দ্রাবক বিনিময় পদ্ধতি। কিভাবে আমরা দ্রাবক বিনিময় পদ্ধতির মাধ্যমে সালফারকে প্রথমে বেশি দ্রবণীয় দ্রাবকে দ্রবণ তৈরি করে, তারপর ওই দ্রবণ কম দ্রবণীয় দ্রাবক যেমন পানিতে যদি নেই, তাহলে দেখা যাবে যে কি সালফারটা কলয়েডীয় আকারের কণা তৈরি করে ফেলছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কি করতে পারি, কলয়েড প্রস্তুত করতে পারি। তারপর আসি আমরা কি অতি শীতলীকরণ পদ্ধতিতে। ঠিক আছে, অতি শীতলীকরণ পদ্ধতিটা হচ্ছে যদি কোনো জৈব দ্রাবকের জলীয় দ্রবণকে অত্যধিক পরিমাণে মানে অতি শীতলীকরণ করা হয়, অর্থাৎ অত্যধিক পরিমাণে ঠান্ডা করা হয়, তখন দেখা যাবে যে ওই জলীয় দ্রবণে বরফ কণার কিছু কিছু কলয়েড কণা তৈরি হয়ে গেছে। তো এটা কিরকম, যেমন এখানে হচ্ছে ইথার। ইথার হচ্ছে একটা জৈব দ্রাবক। এই জৈব দ্রাবকের জলীয় দ্রবণকে যদি অত্যধিক পরিমাণে কি করা হয়, ঠান্ডা করা হয়, অতি শীতলীকরণ করা হয়, তখন দেখা যাবে যে জলীয় দ্রবণে কলয়েডীয় আকারের বরফ কণা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা ছিল যে অতি শীতলীকরণ পদ্ধতি। এই পদ্ধতি ব্যবহার করে আমি কি করতে পারি, যে এখানে হচ্ছে তোমার কি পানির কণাগুলো একত্রিত হয়ে সংযোজিত হয়ে বা ঘনীভূত হয়ে কি হচ্ছে ওই কলয়েড কণা তৈরি করে ফেলছে। ঠিক আছে, তাই এটা হচ্ছে একটা ঘনীভবন বা সংযোজন পদ্ধতি। তাহলে এভাবে অতি শীতলীকরণ পদ্ধতি ব্যবহার করেও আমরা জৈব দ্রাবকের মাধ্যমে কি করতে পারি, কলয়েড প্রস্তুত করতে পারি। এখন আসি যে তরলের মধ্যে কোনো পদার্থের বাষ্প প্রবাহিতকরণ পদ্ধতি কি। সর্বশেষ ধাপটার নাম কি, তরলের মধ্যে কোনো পদার্থের বাষ্পের প্রবাহিতকরণ পদ্ধতি। পদ্ধতিটার নাম দেখে বোঝা যায় যে আসলে এই পদ্ধতিতে কি করা হয়, তরলের মধ্যে কোনো পদার্থের বাষ্প প্রবাহিত করা হয়। তাহলে এখানে দেখা যাক যে কোনো পদার্থে, তাহলে আমি ধরলাম পারদ, পারদের বাষ্প। ঠিক আছে, পারদের বাষ্পকে যদি কোনো শীতল পানির মধ্য দিয়ে যদি প্রবাহিত করা হয়, তখন দেখা যাবে যে পারদের বাষ্পের মধ্যে পারদের যে কণা আছে, বাষ্পীয় কণাগুলো আছে, সেগুলো ঘনীভূত হয়ে তখন কি হবে, পারদের কলয়েডীয় কণায় রূপান্তরিত হবে। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে পারদের বাষ্পকে আমি কি করব, শীতল পানির মধ্য দিয়ে প্রবাহিত করব, ফলে পারদের কণাগুলো ঘনীভূত হয়ে, যার কারণে এই পদ্ধতির নাম ঘনীভবন পদ্ধতি। তাই পারদের কণাগুলো ঘনীভূত হয়ে একত্রিত হয়ে কি করবে, পারদের কলয়েডীয় কণা তৈরি করবে। ঠিক আছে, তাহলে এই ছিল ঘনীভবন বা সংযোজন পদ্ধতির মাধ্যমে আমরা কি করে কলয়েড খুব সহজেই কলয়েড কি করতে পারি, প্রস্তুত করতে পারি। তো ভিউয়ার্স, আজকে ছিল আমার এই লেকচারটা এতটুকু পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো লেকচারে।